জনগণের ভোট ছাড়াই নির্বাচিত হন সংসদের সংরক্ষিত নারী আসনের এমপিরা। রাজধানীতে আজ থেকে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। জ্বালানি সংকটে কুয়াকাটায় পর্যটক খরা, হতাশায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। সমঝোতার জন্য কোনো তাড়া নেই মন্তব্য ইরানের, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। এবং নতুন স্টেডিয়ামে এখন জয়হীন মায়ামি, শেষ মুহূর্তে মেসির ব্যর্থ ফ্রি কিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। চলে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপিরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। সাধারণ নির্বাচনের ফলাফলের অনুপাতে রাজনৈতিক দলগুলো এসব আসন পায়। এরপর দলীয় মনোনয়ন ও সংসদ সদস্যদের ভোটে নির্ধারিত হন নারী প্রতিনিধিরা। এই প্রক্রিয়াকে অনেকেই নারী ক্ষমতায়নের অগ্রগতি হিসেবে দেখলেও সমালোচকদের মতে এতে সরাসরি ভোটাধিকার ও জবাবদিহির ঘাটতি থেকে যায়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আপনি কি জানেন, জাতীয় সংসদে যে কজন নারী এমপি থাকেন তাদের কেউ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। তাহলে তারা আসেন কিভাবে? কারা ঠিক করেন এই এমপিদের ভাগ্য? আর কেন বারবার প্রশ্ন ওঠে, এটা কি সত্যিকারের নারীর ক্ষমতায়ন নাকি শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া? বাংলাদেশের জাতীয় সংসদে বর্তমানে 300টি সাধারণ আসনের পাশাপাশি রয়েছে 50টি সংরক্ষিত নারী আসন। এই আসনগুলোতে সরাসরি জনগণ ভোট দেয় না, বরং সাধারণ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আসন ভাগ হয়। ধরা যাক, একটি দল 300 আসনের মধ্যে যত বেশি আসন পায় সেই অনুপাতে তারা তত বেশি সংরক্ষিত নারী আসন পায়। অর্থাৎ প্রতি 6টি আসনের জন্য একটি সংরক্ষিত আসন বরাদ্দ থাকে। এরপর শুরু হয় আসল প্রক্রিয়া। দলগুলো নিজেরাই তাদের মনোনীত নারী প্রার্থীর তালিকা তৈরি করে। তারপর সেই দলের নির্বাচিত সংসদ সদস্যরা ভোট দিয়ে একজনকে বেছে নেন। অনেক ক্ষেত্রে আবার প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা ভোটেই তারা নির্বাচিত হয়ে যান। এই ব্যবস্থার ইতিহাসও বেশ পুরনো। 1973 সালে প্রথম সংসদে মাত্র 15টি সংরক্ষিত আসন ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়ে আজ 50টিতে পৌঁছেছে। কিন্তু প্রশ্ন হলো, সংখ্যা বাড়লেও কি সত্যিকারের ক্ষমতায়ন হয়েছে? সমালোচকদের মতে এই ব্যবস্থায় অনেক সময় রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ ব্যক্তি বা প্রভাবশালী পরিবারের সদস্যরাই সুযোগ পান। মাঠ পর্যায়ে যারা দীর্ঘদিন রাজনীতি করেন তারা অনেক সময় বঞ্চিত থাকেন। নির্বাচন বিশ্লেষকরাও বলছেন, এই প্রক্রিয়ায় নারী প্রতিনিধিরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় তাদের জবাবদিহি ও স্বাধীনতা তুলনামূলকভাবে কম থাকে। প্রক্রিয়াটি যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই রাজনৈতিক সমীকরণে জটিল। আর সেই জটিলতার ভেতরেই লুকিয়ে আছে বাংলাদেশের সংসদীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রাজধানী ঢাকায় বিভিন্ন জায়গায় হামের টিকাদান কর্মসূচি চলছে। সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকেও পৃথকভাবে এই টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। রোববার সকাল 9টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। একই সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে মহাখালীর কড়াইল এলাকায় একটি স্কুল মাঠে আরেকটি টিকাদান কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। জনস্বাস্থ্য সুরক্ষায় হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে এসব টিকাদান কর্মসূচিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অভিভাবকদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয় এসব কর্মসূচিতে। জ্বালানি সংকট ও প্রশাসনিক বিধি নিষেধের প্রভাবে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় দেখা দিয়েছে পর্যটক খরা। সপ্তাহের সবচেয়ে ব্যস্ত দিন শুক্রবারও কাঙ্ক্ষিত পর্যটকের দেখা মেলেনি। ফলে চরম হতাশায় দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা।
জ্বালানি সংকটের কারণে প্রাইভেট গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পাশাপাশি সন্ধ্যা 7টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তে পুরো এলাকা দ্রুত অন্ধকারে ঢেকে যাচ্ছে। এতে করে পর্যটকদের অবস্থানকাল কমে যাচ্ছে এবং রাতের অর্থনৈতিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। পর্যটক কমে যাওয়ার সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। সৈকতে বসে থাকা ফটোগ্রাফার, খাবারের দোকানদার, মোটরসাইকেল চালকরা সবারই একই চিত্র। কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম.এ. মোতালেব শরীফ বলেন, যদি দ্রুত পরিস্থিতির উন্নতি না হয় তাহলে অনেক বিনিয়োগকারী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন এবং ভবিষ্যতে নতুন বিনিয়োগও নিরুৎসাহিত হবে। ট্যুরে যাওয়া হয়, মোটামুটি বাইক নিয়ে যাওয়া হয় সব জায়গাতে, কিন্তু বর্তমান পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী গাড়ি নিয়ে আসতে পারিনি শুধুমাত্র তেল সংকটের কারণে। টুরিস্ট পয়েন্টগুলো ভিজিট করতে পারতাম, যেহেতু এবছর আমরা আসলে তেল সংকটের কারণে আমরা যারা টুরিস্ট বাইরে থেকে আসছি, আমাদের বাইকটা পার্সোনাল বাইক থাকা সত্ত্বেও আমরা আসতে পারছি না। তেলের সংকট বাড়ার কারণে এখন কুয়াকাটা পর্যটক নাই, একবারে হাহাকার হয়ে গেছে। ব্যবসায়ী যারা আছে মনে হয় যে মরে যাইবে, এই অবস্থা হয়েছে এখন। কুয়াকাটা এমন একটা জায়গা যেটা হচ্ছে বিশ্বের দুইটা জায়গা হয়, সূর্যোদয় সূর্যাস্ত, একটা দামি জায়গা, সেটা হচ্ছে আমাদের কুয়াকাটা। কিন্তু আমরা এই দেশের অভাবের কারণে, তেল সংকটের কারণেই আসলে পর্যটক মুক্ত আছে। পর্যটক নাই তো আমাদের, আসলেই তো নাই। ব্যবসার অবস্থা হচ্ছে আমরা আসলেই তো কষ্টে আছি। যেমন এই যে দেখেন আপনি, ফাঁকা আছে অনেকগুলো, বেঞ্চে লোক দেওয়ার মতো জায়গা থাকতো না, সেক্ষেত্রে এখন সবগুলাই ফাঁকা আছে। মানে রেন্টে বাইকে রাইড দেয়, এরাও ঠিক মতো নিয়মিত তৈল পাইতেছে না। এই মানে এই তৈলের এই যে জ্বালানি, এই যে সংকটের কারণে মানে কুয়াকাটা মানে পর্যটকের মানে সংখ্যা খুবই কম। মানে দিন দিন পর্যটক কমে যাইতে পারতে, মানে কমে যাইতেছে দিন দিন। সারা দেশে আজকে দিনের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময়ের মধ্যে সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টিও হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, আজ সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বিচ্ছিন্নভাবে কিছু অঞ্চলে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেও জানান আবহাওয়াবিদরা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসলামাবাদে ম্যারাথন বৈঠক শেষে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করার পর এবার মুখ খুলেছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সমঝোতার জন্য তাদের কোনো তাড়া নেই এবং আলোচনার ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার উপর নির্ভর করছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, আলোচনায় ইরান অত্যন্ত যুক্তিসঙ্গত প্রস্তাব এবং উদ্যোগ পেশ করেছে। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। যুক্তরাষ্ট্র যদি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসে তবেই পরবর্তী অগ্রগতি সম্ভব। সূত্রটি আরও অভিযোগ করে, যুক্তরাষ্ট্র যেমন যুদ্ধে ভুল হিসাব করেছে, আলোচনাতেও একই ভুল করছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্র একটি যৌক্তিক চুক্তি মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। এদিকে পরবর্তী দফার আলোচনার জন্য এখনো কোনো তারিখ বা স্থান নির্ধারণ করা হয়নি। পাকিস্তানের অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো ছাড়াই শেষ হয়েছে। আলোচনা শেষ হওয়ার পর মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান উভয় পক্ষকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে এই আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, দুই পক্ষের জন্যই যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখা অত্যন্ত জরুরি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পুরো অঞ্চল সহ বিশ্বজুড়ে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে দুই দেশ ইতিবাচক ধারা অব্যাহত রাখবে। পোস্টে বলা হয়, ভবিষ্যতেও পাকিস্তান দুই পক্ষের মধ্যে সংলাপ ও যোগাযোগ সহজ করতে ভূমিকা রাখবে।
ইরান এবং যুক্তরাষ্ট্র যখন শান্তি আলোচনা নিয়ে ব্যস্ত, ঠিক সে সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। এক বিবৃতিতে লেবাননের সঙ্গে শান্তি আলোচনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান নেতানিয়াহু। তিনি ওই বিবৃতিতে সামরিক অভিযানে ইসরায়েলের কিছু সাফল্যের তালিকাও দিয়েছেন। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার কথাও উল্লেখ করা হয়েছে। গেল 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান পাল্টাপাল্টি যুদ্ধে জড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলার ফলে অস্থির হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রাখে, যা পুরো বৈশ্বিক বাণিজ্যকে অস্থির করে তুলেছে। তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হওয়ায় এর প্রভাব পড়েছে তেল ও জ্বালানির বাজারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দ্বিতীয়ার্ধের যোগ করার সময় লিওনেল মেসির ফ্রি কিক থেকে গোল করতে ব্যর্থ হলে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ইন্টার মিয়ামির। ম্যাচটি ড্র হয়েছে 2-2 গোলে। নতুন স্টেডিয়ামে এখনও জয়ের দেখা পায়নি মিয়ামি। মেক্সিকান ফরওয়ার্ড জার্মান বার্টারামিকে দিয়ে দ্বিতীয়ার্ধে একটি গোল করার মেসি, ফলে নতুন স্টেডিয়ামে প্রথমবারের মতো এগিয়ে যায় মিয়ামি। কিন্তু 77 মিনিটে 17 বছর বয়সী আদ্রি মেহমেতি নিজের ক্যারিয়ারের প্রথম গোল করে ম্যাচে সমতা ফেরান। এর আগেও নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে অস্টিন এফসি এর বিপক্ষে 2-2 গোলে ড্র করেছিল মায়ামি। ম্যাচে উভয় দলেরই একটি করে গোল অফসাইডের কারণে বাতিল হয়। শেষ দিকে 25 গজ দূর থেকে মেসির ফ্রি কিক দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক ইথান হরভাত, ফলে জয় বঞ্চিত হয় মায়ামি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জনগণের ভোট ছাড়াই নির্বাচিত হন সংসদের সংরক্ষিত নারী আসনের এমপিরা। রাজধানীতে আজ থেকে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। জ্বালানি সংকটে কুয়াকাটায় পর্যটক খরা, হতাশায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। সমঝোতার জন্য কোনো তাড়া নেই মন্তব্য ইরানের, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। এবং নতুন স্টেডিয়ামে এখনো জয়হীন মায়ামি, শেষ মুহূর্তে মেসির ব্যর্থ ফ্রি কিক। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।